নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত, ইগনুর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন বই শুরু করব। আগের দিন পর্যন্ত আমি BHIC 102 এই আপনাদের এই বইটি আমি আলোচনা করেছিলাম একেবারে ইউনিট 15 অর্থাৎ শেষ ইউনিট পর্যন্ত। সেদিনই আমি বলেছিলাম যে আমার ইউনিটটি বা এই বইটি আজই পরিসমাপ্ত হলো। নেক্সট দিন আমি একটা নতুন বই শুরু করব এবং আজকে BHIC 104 ইউনিট 1 দিয়ে আমি আমার এই আলোচনা শুরু করছি। এই যে নতুন বইটিতে এর আগে আমরা কি দেখেছি, সেখানেও বিভিন্ন এম্পায়ার বা সাম্রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ এই ইউনিট 1টি শুরু হচ্ছে রোমান এম্পায়ার অর্থাৎ রোম সাম্রাজ্যের রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেম এই ইউনিটটি দিয়ে। রোম সাম্রাজ্য সম্পর্কে আপনারা ছোটবেলায়ও পড়েছেন আর বড় হয়ে আপনারা আপনারা পড়েছেন হয়তো, কিন্তু এই যে ইউনিটটিতে ইগনোর যে এই BHIC 104 ইউনিট 1-এ এবং পরবর্তী যে ইউনিটগুলোতে সেখানে আমরা দেখব যে একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে রোম সাম্রাজ্য সম্পর্কে। এই রোম সাম্রাজ্য কিভাবে গড়ে উঠেছিল, কোন কোন রাজা ছিলেন এবং তাদের যে ক্ষমতার লড়াই এবং কি করে এই রোম সাম্রাজ্যের ধাপে ধাপে উন্নতি হয়েছে। প্রথম দিকে আমরা দেখেছি যখন এই রোম প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ অষ্টম খ্রিস্টপূর্বাব্দে, তখন বেশ কয়েকজন রাজা তারা পরপর শাসন করেছেন 509 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কিন্তু তারপরে এলো আবির্ভাব ঘটলো প্রজাতন্ত্রের যুগে। সেই প্রজাতন্ত্রের যুগ থেকে কিভাবে রোম সাম্রাজ্যের যুগে উত্তরণ করলো নিজেকে এবং কিভাবে ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ে জড়িত হয়ে অবশেষে রোম সাম্রাজ্যের পতন ঘটল এবং কিভাবে রোম সাম্রাজ্যকে দুটো ভাগে বিভক্ত করে দেওয়া হলো, ইস্টার্ন রোমান এম্পায়ার অ্যান্ড ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, পশ্চিম রোম সাম্রাজ্য এবং পূর্ব রোম সাম্রাজ্য। এই পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী ছিল রোম আর পূর্ব যে ইস্টার্ন যে রোমান এম্পায়ার তার রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এই ইউনিটে এই পশ্চিম রোমান সাম্রাজ্য কিভাবে তার পতন ঘটলো সেই পর্যন্তই আলোচনা করা হয়েছে। এই আলোচনায় আবারও আমরা বলবো যে ভৌগোলিক যে অবস্থান তার একটা গুরুত্ব আছে। কি আমরা দেখতে পাচ্ছি যে আমি ম্যাপের যে ইমপ্রেশনটা দিয়েছি সেখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ইটালিকে কেন্দ্র করে এই রোম গড়ে উঠেছিল এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলেই একটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে এই রোমের বিস্তার ঘটেছিল। প্রথম দিকে ইটালি আর গ্রিস, ইটালিতে
এট্রুস্ক্যান বলে যে উপজাতি ছিল, সেই উপজাতি থেকে কিছু রাজা, বেশ কয়েকজন রাজা, তারাও রোমে শাসন করে গেছেন। তাহলে এই ইটালির যে এট্রুস্ক্যান সংস্কৃতি এবং গ্রিস সংস্কৃতি, কারণ গ্রিসও তারা জয় করেছিল, এই রোম যে রাজগণ, রোমান রাজগণ, তাহলে এই এট্রুস্ক্যান এবং গ্রিস সংস্কৃতির একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর কি, আমরা একটি বিষয়ে আগে যেটা আলোচনা করে দিতে চাইছি আপনাদের, সেটি হচ্ছে এই ইটালিতেও আমরা পুরা প্রস্তর, নব্য প্রস্তর প্রভৃতি, মধ্য প্রস্তর, নব্য প্রস্তর, পুরা, মধ্য, নব্য, এই স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন অংশে এই প্রস্তর যুগের যেহেতু বিকাশ হয়েছিল, ইটালিতেও এই বিকাশটি ঘটেছিল। তাহলে রোম বলতে আমরা যে একটা নগর সভ্যতা বুঝি, সেই সময় কিন্তু সেটি প্রি আরবান অর্থাৎ প্রাক নগর সভ্যতা ছিল এবং গ্রামীণ সভ্যতা বলা যায়। কিন্তু ধীরে ধীরে রোম নগর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধাপে ধাপে তার উন্নতি হয়েছে। এই উন্নতির পেছনে বিভিন্ন রাজাদের দক্ষতা, বিচক্ষণতা, তাদের বাহুবল যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি এই সকল রাজগণ মানুষের জন্য যা করেছিলেন, তাদের রাজ্যের প্রজাদের জন্য যে রাজনৈতিক সংস্কার করেছিলেন, সেটিও গুরুত্ব পেয়েছে এই রোমের উত্থানের পেছনে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি, যখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, তখন নানান রকম রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশ ঘটছে। সেখানে সমাজের যে এলিট ক্লাস অর্থাৎ পেট্রিশিয়ানরা যেমন ছিলেন, সেই রকম প্লেবিয়ান অর্থাৎ সাধারণ মানুষ তারাও ছিলেন। এবং আমরা দেখব যে এখানে সৈন্যদেরও একটা, সামরিক বাহিনীর একটা ভূমিকা রয়েছে, কৃষকদের ভূমিকা রয়েছে, এবং যে সর্বহারা প্রলেতারিয়েট, তাদেরও একটি ভূমিকা আছে। অর্থাৎ এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা একই সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একই সঙ্গে রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের যে একটা অবস্থান, সেটা কিন্তু আমরা রোমের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করছি। আরেকটি কি, এই যে রোম, এই রোমের যে প্রাকৃতিক গঠনটা কিরম ছিল, ল্যাটিয়াম নামক যে সমভূমি, সেই সমভূমি অঞ্চলেই যে আদিতে এই রোম সংস্কৃতির বিকাশ ঘটেছিল, সেইগুলিও কিন্তু আলোচনায় স্থান পেয়েছে। তাহলে আমাদের কি দেখছি, আমরা এতক্ষণ যে হিন্টসগুলো আমি দিলাম অর্থাৎ ইঙ্গিত দিলাম, অবশ্যই রোম কি করে উদ্ভব হলো, তার ভৌগোলিক অবস্থান আমি কিছুটা আপনাদের বললাম। সেই ভৌগোলিক অবস্থান ভীষণভাবেই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন শাসকের অধীনে কিভাবে তার রাজনৈতিক বিস্তার ঘটছে, যে অ্যাগ্রেন্ডাইজমেন্ট হয়েছিল, পলিটিক্যাল অ্যাগ্রেন্ডাইজমেন্ট বা ইম্পেরিয়াল অ্যাগ্রেন্ডাইজমেন্ট, তারা যে বিভিন্ন জায়গায় অভিযান করেছিলেন তার উল্লেখ রয়েছে, এবং যে প্রজাতান্ত্রিক যুগে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশ হয়েছিল তার উল্লেখ রয়েছে। পাশাপাশি সেই প্রজাতন্ত্রের যুগ থেকে কিভাবে বিভিন্ন সম্রাটের অধীনে এই রোমের
রোম প্রজাতন্ত্রের যুগ থেকে সাম্রাজ্যের যুগে প্রবেশ করলো, সেই বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। আর এই রাজতন্ত্র, প্রজাতন্ত্র কিংবা সাম্রাজ্যের যে যুগ, সেই যুগে কিভাবে একজন সম্রাটের সঙ্গে অপর সম্রাটের, একজন রাজার সঙ্গে অপর রাজার, একজনকে কি করে অপসারিত করে আরেকজন এসেছিলেন, ক্ষমতায় আসীন হয়েছিলেন, সে বিষয়টি আলোচনায় স্থান পেয়েছে। এবং এই ক্ষমতার লড়াইতে জর্জরিত হতে হতে কি হলো, এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো যে বাইরে থেকে নানান উপজাতির আক্রমণ, গথ, ভ্যান্ডালস প্রভৃতি উপজাতিরা এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে রোমকে আক্রমণ করে তাতে পর্যুদস্ত করেছিল সম্রাটদের, এবং এইভাবেই সাম্রাজ্যের পতন হল। আরেকটি বিষয় যেটা বলার, যে রোম আমাদের, যারা রোম সম্পর্কে কিছুই জানে না বা ছোটবেলায় পড়েছিল ভুলে গেছে, তারা প্রত্যেকেই কিন্তু জুলিয়াস সিজার রোমের সঙ্গে যেন একটা সিম্বলিক, জুলিয়াস সিজারের নামটি, এই যে সম্রাট এই যে জুলিয়াস সিজার, তিনি কিন্তু সম্রাট ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং কিভাবে সেনেটের চক্রান্তে তার পতন হলো, তিনি, তার হত্যা হলো, এবং মৃত্যুর আগে তিনি কি বলেছিলেন সেটি বিখ্যাত, যার বাংলা তর্জমা করলে আমরা কি জানি, ব্রুটাস, যিনি তার অত্যন্ত বিশ্বস্ত কাছের মানুষ ছিলেন, তিনি তাকে হত্যা করেছিলেন। তখন বলেছিলেন তিনি, ব্রুটাস তুমিও, ইউটিউব ব্রুটাস, তুমিও, মানে তুমিও এই চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত। তাহলে আমরা এর আগেও অনেকবার দেখেছি বিভিন্ন সাম্রাজ্যে আলোচনা করতে গিয়ে, কিন্তু রোমের ক্ষেত্রে যেন আমরা দেখছি এই যে স্বার্থের দ্বন্দ্ব, এবং এই স্বার্থের দ্বন্দ্বের ফলে কি করে একজন যে ক্ষমতাবান ব্যক্তিকে, একজন রাজাকে, একজন সম্রাটকে সরিয়ে কি করে অন্য একজন ক্ষমতায় আসছে, সেটি কিন্তু বিশেষভাবে আমাদের যে আলোচনার কেন্দ্রবিন্দু। তাহলে আমরা কি বলবো, প্রথমেই যেটা বলা যায়, রোম এই নগরটি কার নামে হয়েছে? রোমুলাস নামক এক ব্যক্তির নামে এই রোমের নাম হয়। একটা কিংবদন্তি আছে, রোমুলাস ও রেমেস দুই ভাই জন্মের পরে ঝুড়িতে করে তাদের টিবার নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এক স্ত্রী নেকড়ে, দেখুন একটা সিম্বলিক, এই যে স্ত্রী নেকড়ে, তার তলায় দুটো বাচ্চা, স্ত্রী নেকড়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে মানুষ করেছিল। তারপরে একজন, তারা একটু বড় হওয়ার পর মেষপালক একজন তাদেরকে নিয়ে গিয়ে লালন পালন করে। তারপরে দুই ভাই যখন যথেষ্ট বড় হলো, তখন তারা ঠিক করলো যে তাদের নেকড়ে মা তাদেরকে যেখান থেকে উদ্ধার করেছিল সেইখানে তারা একটি নগরী তৈরি করবে। কিন্তু দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হলো সেই স্থানটিকে কেন্দ্র করে, যে কোন জায়গা থেকে সেই স্ত্রী নেকড়ে, মা নেকড়ে তাদেরকে উদ্ধার করেছিল। এই বিবাদের ফলে রোমুলাস তার ভাই রেমেসকে হত্যা করে তিনি রোম নগরের পত্তন করলেন টিবার নদীর তীরে। আনুমানিক 753 খ্রিস্টপূর্বাব্দে এই নগরের প্রতিষ্ঠা হয়। আর এটা যদি এক্সাক্ট যে জিওগ্রাফিক্যাল যে পজিশনটা, সেটা কি না, এর চারপাশে 7টা পাহাড় আছে, সে পাহাড়ে ঘেরা একটা বসতি এলাকা। সেই বসতি এলাকাটি টাইবার নদীর তীরে,
সেইখানে এই রোম নগরী গড়ে ওঠে। এবং আমি বললাম যে প্রথমেই দেখিয়েছি যে ভৌগোলিক অবস্থান অনুসারে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরীয় অঞ্চলে ইটালিকে কেন্দ্র করে কিন্তু এই রোমের বিকাশ হয়েছিল। এবং ইটালি থেকে শুরু করে আস্তে আস্তে মধ্য ইটালি থেকে উদ্ভূত হয়ে উত্তরে স্কটল্যান্ড, দক্ষিণে ইজিপ্ট, পশ্চিমে পর্তুগাল, পূর্বে ইরাক, এই অবধি তার বিস্তৃতি লাভ হয়। মানে যখন থেকে তার যে বিকাশ শুরু হলো, মানে প্রথমে মধ্য ইটালি এই ছোট্ট জায়গাটার মধ্যে তার উদ্ভব ঘটলো, কিন্তু কিভাবে যে দক্ষ রাজাদের অধীনে ছড়িয়ে পড়লো আস্তে আস্তে, তার ভৌগোলিক বা পলিটিক্যাল যে লিমিটসটা ছড়িয়ে পড়েছিল। এই দেখুন টিবার নদী এবং এই 7টা হিল, কুইরিনাল হিল, ভিমিনাল হিল, ক্যাপিটোলাইন, এসকুইলাইন, প্যালাটাইন, সেলান, অ্যাভেন্টাইন হিল, এবং এই যে টিবার নদী এবং পুরো মেডিটারেনিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগর, তাকে কেন্দ্র করে কিন্তু এই রোমের উত্থান ঘটেছিল। আস্তে আস্তে আমরা কি দেখতে পাচ্ছি যে এক একজন রাজার অধীনে আরো বর্ধিত হচ্ছে, আরো বিস্তৃত হচ্ছে রোমের যে পলিটিক্যাল বাউন্ডারি। এবং রোম কর্তৃক দক্ষিণ ইটালি পদানত হলো 406 খ্রিস্টপূর্বাব্দে, এবং আস্তে আস্তে গোটা ইটালি পেনিনসুলার 266 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোমের হাতে এসে গেল। যে এইটাকে যদি পুরোটা যদি এই যে পেনিনসুলার হয়, ইটালির পেনিনসুলা পুরোটা রোমের হাতে এসে গেল, এবং ম্যাসিডোনিয়া, গ্রিস, অ্যানাটোলিয়া, ইজিপ্ট ও রোমের অধিকারে এসে গেল। সেখানেও রোমের অধিকার প্রতিষ্ঠিত হলো। এগুলো কি করে বাড়ছে না, এর পেছনে কি রয়েছে, রাজাদের প্ল্যানিং এবং তাদের সামরিক যে বাহিনী যে কতখানি শক্তিশালী ছিল, সেই সামরিক বাহিনীকে পরিচালনা করার মতো যে ক্ষমতা রাজাদের ছিল, এবং সেই সঙ্গে অর্থনৈতিক বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সমস্ত পলিটিক্যাল যে ক্যাম্পেইন গুলো করার ক্ষেত্রে, রাজনৈতিক অভিযান করার ক্ষেত্রে। এই দেখুন গোটা ইটালি পেনিনসুলার রোমের পদানত হয়েছিল। আর একটু আগেই আমি বলেছি যে নব্য প্রাচীন প্রস্তর, তারপরে নব্য প্রস্তর যুগে প্রাগৈতিহাসিক, তাহলে প্রাচীনের পরে নিঃসন্দেহে সেখানে মধ্যপ্রস্তর যুগ এসেছিল, তারপর নব্য প্রস্তর যুগ, এবং সেখানে প্রাগৈতিহাসিক মানুষ তারা ছোট ছোট ঘরে কুড়ে ঘরে বাস করত, কৃষিকার্য, পশুপালন করত। তারপরে যখন নগর সভ্যতা রূপে রোমের বিকাশ হচ্ছে, তখন এই গোষ্ঠীগুলো সবই রোমের নিয়ন্ত্রণে আসছে। আর আমি আরেকটি কথাও বলেছি যে ল্যাটিয়াম যে সমভূমি, সেখানেই তাদের উদ্ভব হয়েছিল, এবং আদি যে রোমের মানুষ তারাও তো একটা উপজাতি গোষ্ঠীভুক্ত ছিল, এই ল্যাটিন উপজাতি গোষ্ঠীভুক্ত ছিল। এবং যেহেতু প্রাক নগর সভ্যতা ছিল, পশুপালন ছিল তাদের প্রধান উপজীবিকা, আর তারা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীভুক্ত ছিল, ল্যাঙ্গুয়েজ গ্রুপের দিক থেকে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, এবং ল্যাটিনের সঙ্গে একটা গভীর সম্বন্ধ ছিল। আর আমি এটা বলতে গিয়ে, এটা ম্যাপে আমি দেখিয়েছিলাম যে কিভাবে যে এট্রুস্ক্যান এবং গ্রিক যে সংস্কৃতি, এটা আমি আগে বলেছি, গ্রিক এবং এট্রুস্ক্যান উভয় সংস্কৃতির প্রভাব রয়েছে। এবং এট্রুস্ক্যান গোষ্ঠীর যে কয়েকজন রাজা রোমে রাজত্ব করেছিলেন, তার মধ্যে প্রথম ছিলেন হচ্ছে লুসিয়াস টারকুইনাস প্রিস্কাস,
এবং শেষ যে রাজা লুসিয়াস টারকুইনাস সুপারবাস, তিনি কি করেছিলেন, তিনি 535 খ্রিস্টপূর্বাব্দ থেকে 509 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এবং তারপরে এই যে দেখুন এট্রুস্কান এবং ল্যাটিনি সমভূমি অঞ্চল, এবং এই ল্যাটিনি থেকে তারা একটা 3টে দুর্ধর্ষ উপজাতিকে কেন্দ্র করে তারা রোম একটা লীগ তৈরি করেছিল, যাকে ল্যাটিনি লীগ বলা হয়। তাহলে এই যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 753 খ্রিস্টপূর্বাব্দ থেকে 509 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে 7জন রাজা রাজত্ব করছেন। প্রথম ছিলেন রোমুলাস, এবং শেষ যে রাজা তিনি কে না লুসিয়াস টারকুইনাস সুপারবাস। এবং তারপরে কি হলো যে রোমানরা শাসনভার নিজের হাতে গ্রহণ করলো, তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করছে, কাউন্সিল বা সেনেটের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করতে শুরু করছে। এই যে সেনেটের একটা ইমপ্রেশন আমি দিয়েছি। এই যে এট্রুস্ক্যানরা যখন এখানে রাজত্ব করত রোমে, তাদের সেই সময়টা তারা কিভাবে রোমকে বিকশিত করেছিল। 616 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তারা রাজত্ব করে, এবং এদের যে দক্ষ যে শাসকরা, তাদের অধীনে রোমের প্রভূত সামরিক বিকাশ, স্থাপত্য, বাণিজ্য, ভাস্কর্যের বিকাশ হয়েছিল, কৃষি কার্যের বিকাশ হয়েছিল। তার ফলে অর্থনীতির উন্নতি হয়, অর্থনীতির উন্নতি বাণিজ্যকে উন্নত করে। কি করেছিল তারা, উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে, এই যে আমি 7টা পাহাড়ের দেখালাম যে ইমেজটা, তার মধ্যে ক্যাপিটালাইন ও প্যালাটাইন পর্বত কথা আমি দেখিয়েছি ইমেজটা, তার মধ্যে কিছু কিছু জলাভূমি ছিল। তারা করলো কি, সেই জলাভূমির জলকে নিষ্কাশন করে সেটাকে ড্রাই করে তাকে কৃষি কার্যের উপযোগী করে তুললো। তারা জনগণনা বা সেন্সাস ব্যবস্থা প্রবর্তন করে, এবং কমিটিয়া সেঞ্চুরিয়াটা বলে একটা অ্যাসেম্বলিও তারা তৈরি করেছিল। কিন্তু উত্থান হলে পতন হবেই, এবং কি হলো, এট্রুস্ক্যানদের পতন হয় 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের শেষ ভাগে, এবং 509 খ্রিস্টপূর্বাব্দে রোমে প্রজাতন্ত্র যখন গঠিত হলো, সেখানে যে সব থেকে যারা শক্তিশালী ছিলেন বা কি বলবো ইম্পর্টেন্ট যে অফিসার ছিলেন, তারা হচ্ছেন 2জন কনসাল। এই কনসালদের প্রধান উদ্দেশ্য কি ছিল, তারা ছিলেন, যদি আমি একটা আমরা একটা যদি একটা ইয়ে করি, তাহলে আমরা দেখবো যে যদি সমাজটাকে আমরা কতগুলো পর্যায়ে বিভক্ত করি, বা সেই যে রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলিকে, সেখানে আমরা যদি এই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কনসাল বা কনসুলেট ব্যবস্থা। সেই 2জন কনসাল ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের হাতে প্রচুর প্রভূত রাজনৈতিক ক্ষমতা ছিল। তাদের উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেণ বহিঃশত্রুর হাত থেকে নিজের রাজ্য এবং ল্যাটিয়াম সমভূমিকে রক্ষা করা। তাই তারা ল্যাটিয়াম লীগ গঠন করলো। ল্যাটিন নগরের 3 দুর্ধর্ষ, এই যে একটু আগে আমি ল্যাটিন দেখালাম, ল্যাটিনি যে সমভূমি অঞ্চল, ল্যাটিন নগর, তাদের যে দুর্ধর্ষ উপজাতির সঙ্গে মিলিত হয়ে একটা লীগ গঠন করলো। তারপরে তারা একে একে তারা কি করলো, ধীরে ধীরে তাদের সম্প্রসারিত করছে শক্তিকে, এবং যে এট্রুস্ক্যানরা এখানে রাজত্ব করে গেছে, যে এট্রুস্ক্যানদের তারা বিতাড়িত করেছে, সেই এট্রুস্ক্যানদের থেকে ভেই নগর, তারপরে গ্রিক উপনিবেশ তারা জয় করে নিচ্ছে। এমনকি কার্থেজ যে আফ্রিকা অঞ্চলে যে কার্থেজ, সেই মানে যখন তাদের মধ্যে একটা ক্ষমতাকে সম্প্রসারণ করার একটা ক্রেজ তাদের মধ্যে জন্মালো, তখন তারা একের পর এক বিজয় করে যাচ্ছে।
এই বিজয় করতে গিয়ে কার্থেজের সঙ্গে তারা দ্বন্দ্বে জড়ালো এবং সেই কার্থেজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পিউনিকের যুদ্ধ হয়েছিল 264 থেকে 146 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এই যে দেখুন কার্থেজ, যে কার্থেজিয়ান এম্পায়ার, এবং এই যে এট্রুস্ক্যানরা এখানে, এখানে যে হচ্ছে ইটালিয়ান স্টেট, সেইখানে এই এই যে কার্থেজের যুদ্ধের একটা, পিউনিক যুদ্ধের একটা ইমপ্রেশন দিয়েছি। এই কার্থেজটা কোথায় না টিউনিসিয়া অঞ্চলে, এই যে স্টার মার্ক দেওয়া কার্থেজ। এবং এই দ্বিতীয় পিউনিক যুদ্ধে যে কার্থেজের সঙ্গে রোমের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হ্যানিবাল ছিলেন একজন দক্ষ কমান্ডার। সেই হ্যানিবালের একটা ইমপ্রেশন আমি এখানে দিয়েছি, তুলে ধরেছি। তাহলে এবারে আমরা আসছি যে তাহলে এতক্ষণ আমরা দিগ্বিজয় সম্পর্কে পড়লাম, এবারে প্রজাতন্ত্রের যে উপাদান তার প্রকৃতি কি ছিল, কোন কোন ইনস্টিটিউশনকে নিয়ে প্রজাতন্ত্র গড়ে উঠেছিল, তার মধ্যে প্রথমেই সেনেট, তারপরে ম্যাজিস্ট্রেট, তারপর জনসাধারণ, অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির মধ্যে আমরা কমিটিয়া কিউরিয়াটা, কমিটিয়া সেঞ্চুরিয়াটা, কমিটিয়া প্লেবিস ট্রিবিউন বা কনসিলিয়াম প্লেবিস, কমিটিয়া পপুলি ট্রিবিউটা ইত্যাদি বিভিন্ন ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। এবার সেনেটের কাজ কি ছিল না, সেনেট ছিল, সেনেট মানেই আমরা একটা বুঝতে পারি কি, একটা অভিজাতদের একটা প্রতিষ্ঠান। এখানে পেট্রিশিয়ানরা অধিকারী ছিল এই সদস্য পদ লাভের, এবং এই সদস্য পদ আজীবনের জন্য হতো। তাদের অনেক গুরু দায়িত্ব ছিল, তারা আইন পাশ করত এবং অন্যান্য যে ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতা, সেই ক্ষমতায় যে আরো কি করে বাড়ানো যায়, যে যদি তার টেনিয়রটা কি করে বাড়ানো যায়, তার বৈদেশিক নীতি কি হবে ইত্যাদি বিভিন্ন দায়িত্ব তারা পালন করত। এবারে আমরা আসছি অ্যাসেম্বলি। যেমন আমাদের আমাদের দেশেও আমরা অ্যাসেম্বলির নাম শুনেছি, যে এখানে বিধানসভা, ওখানে লোকসভা, ঠিক আছে। এখানে এই অ্যাসেম্বলির সঙ্গে একটা জনসাধারণের যেন একটা কোথায় যোগ আছে। তাহলে এই যে অ্যাসেম্বলি, আমরা অ্যাসেম্বলিতে কি দেখলাম, কি কি আছে, কমিটিয়া কিউরিয়াটা, কমিটিয়া সেঞ্চুরিয়াটা। এই যে কিউরিয়াটা, কিউরিয়া শব্দটা কিউরিয়াটার থেকে উদ্ভব। কিউরিয়া মানে হচ্ছে ট্রাইব, অর্থাৎ উপজাতি। তা এই কমিটিয়া কিউরিয়াটাতে সমস্ত রোমের সমস্ত যে সিটিজেন বা নাগরিকরা তার সদস্য পদ লাভের অধিকারী ছিল। আর মোট 30 জন সদস্য ছিল, তিনটে ট্রাইবে গ্রুপে ভাগ করা হতো, প্রত্যেকটা গ্রুপে 10 জন করে থাকতো, 10 10 10 মোট 30 জন সদস্য এই কিউরিয়াটাতে ছিল। তারা কি করতে পারতেন, তারা ম্যাজিস্ট্রেটের নির্বাচন আর পুরোহিত কর্মচারী, পুরোহিত কর্মচারী মানে প্রিস্টলি যে অফিসার, সেই যে সমস্ত অ্যাসেম্বলিতে কিছু কর্মচারী ছিলেন, তারা পুরোহিত যে শ্রেণী তার থেকে তারা আসতেন এবং ধর্মের সঙ্গে তাদের একটা গভীর যোগাযোগ ছিল। তাছাড়া আইন পাস করতেন তারা, যুদ্ধ শান্তি ঘোষণা করার একটা দায়িত্ব তাদের ছিল। আর এই কিউরিয়ার সিদ্ধান্তেই কিন্তু রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে, প্রজাতন্ত্র হয়েছিল। তাহলে কিউরিয়ার একটা বিরাট গুরুত্ব আছে। আরেকটা বিষয় হচ্ছে, যতক্ষণ না কিউরিয়া অনুমোদন করত সেঞ্চুরিয়াটার, কমিটিয়া সেঞ্চুরিয়াটার কোনো আইন কিন্তু বলবৎ হতো না। আর এই কিউরিয়া, এই যে কিউরিয়া কমিটিয়া কিউরিয়াটা, এখানে আমরা মানে তাত্ত্বিকভাবে আমরা কি বলছি, এখানে পেট্রিশিয়ানরাও ছিলেন, যে অভিজাতরা, এবং সাধারণ বা প্লেবিয়ানরাও ছিলেন। কিন্তু হলে কি হবে, আস্তে আস্তে অভিজাতদের যে প্রাধান্যটা এত বেড়ে গেল, তখন প্লেবিয়ান বা সাধারণ শ্রেণী বলল আমাদের একটা আলাদা অ্যাসেম্বলি করে দিতে হবে, এবং তার ফলে এই কমিটিয়া সেঞ্চুরিয়াটার
উদ্ভব ঘটলো। এই কমিটিয়া সেঞ্চুরিয়াটা যদিও সাধারণ নাগরিকদের জন্য, কিন্তু সেখানেও কিন্তু যে কয়েকটা শ্রেণী ছিল সেখানে দেখছি প্রথম সারিতে যারা অভিজাত এবং যারা জমিদার বা ভূম্যাধিকারী তাদেরই প্রাধান্য বেশি ছিল। আর যারা বিত্তহীন বা প্লেবিয়ান বা সাধারণ নাগরিক তারা ছিল মাঝামাঝি জায়গায়। আর যারা একেবারে যারা মানে প্লেবিয়ান তারা বিত্তহীন নয়, তারা সাধারণ নাগরিক, কিন্তু এই পেট্রিশিয়ান বা অভিজাতদের মতো অতখানি বৃত্তের অধিকারী ছিলেন না। আর প্রলেতারিয়েট বা সর্বহারা তারা তো বিত্তহীন, এই বিত্তহীনরা ছিল একেবারে শেষ শ্রেণীভুক্ত। তো সম্রাট সার্ভিয়াস টিউলিয়াস তার প্রচেষ্টায় তিনি কি করেছিলেন, তিনি কিন্তু আবার কমিটিয়া সেঞ্চুরিয়াটার পক্ষে ছিলেন এবং সেই জন্য তার অধীনে কিউরিয়াটার ক্ষমতা খর্ব হয়, সেঞ্চুরিয়াটার ক্ষমতা বৃদ্ধি হয়। তো এই সেঞ্চুরিয়াটার কি গুরুত্ব আছে, যেমন কিউরিয়াটার গুরুত্ব রাজতন্ত্র বিলোপে, তেমনি এই সেঞ্চুরিয়াটার গুরুত্ব বিখ্যাত 12 টেবিল আইন পাসে 450 খ্রিস্টপূর্বাব্দে এই আইনটি পাস হয়েছিল। তা আরো যে কয়েকটা বললাম যে কনসিলিয়াম প্লেবিস, এই কনসিলিয়াম প্লেবিস ছিল একেবারে প্লেবিয়ানদের বা সাধারণ নাগরিকদের অ্যাসেম্বলি। তারা কি করতেন, তারা প্লেবিয়ানস, এডিলেস, ট্রিবিউন অফ দি প্লেবস প্রভৃতিদের প্রমুখকে নির্বাচিত করতেন। প্লেবিয়ানস এডিলেসের কাজ কি ছিল না, সরকারি যেসব বিল্ডিং গুলো তৈরি হতো তার রক্ষণাবেক্ষণ করা। আর ট্রিবিউন অফ দি প্লেবসের যে কাজ কি ছিল, প্লেবিয়ানদের স্বার্থকে রক্ষা করা। তো আস্তে আস্তে কি হলো, এই প্লেবিয়ানরা দাবি করতে লাগলো যে আমাদের মধ্যে থেকে ট্রিবিউন নির্বাচন করতে হবে, দুজন অফিসারকে নির্বাচন করতে হবে এবং তারা অ্যাসেম্বলি কর্তৃক নির্বাচিত হবে এবং সেই মতো অ্যাসেম্বলি এই প্লেবিয়ানদের থেকে দুজন অফিসার বা ট্রিবিউনকে নির্বাচন করবে। প্রথম দিকে 248 খ্রিস্টপূর্বাব্দে প্রথমে ছিল দুজন, তারপর 248 খ্রিস্টাব্দের মধ্যে এর সংখ্যাটি 10 হয়ে যায়। আরেকটি কি অ্যাসেম্বলির সন্ধান পাওয়া যাচ্ছে, আরেকটা প্রতিষ্ঠান কমিটিয়া পপুলি ট্রিবিউটা। এই পপুলির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে একটা সর্বসাধারণের একটা সংস্থা এবং উপজাতিদের এই সংস্থা সব নাগরিকদের নিয়ে তৈরি। 3টি ট্রাইব বা উপজাতিতে বিভক্ত ছিল এবং ট্রাইবের সকল পুরুষ এই অ্যাসেম্বলির যে তারা সদস্য হতে পারত। আর এরপরে যে গুরুত্বপূর্ণ পদ ম্যাজিস্ট্রেট বা কনসাল, ইতিমধ্যেই আপনারা আলোচনায় পেয়েছেন দুজন কনসালের নাম কথা। তো সেই ম্যাজিস্ট্রেট বা কনসাল ছিলেন সর্বাপেক্ষা উচ্চ মর্যাদা সম্পন্ন, আর জনসাধারণ প্রতি বছর তারা জনগণ কর্তৃক নির্বাচিত হতেন এবং তারা সেনেটে সভাপতিত্ব করতেন। শাসনতান্ত্রিক সামরিক বিচার সংক্রান্ত অধিকার তাদের ছিল। আর যে দু ধরনের ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেইটার ও সেন্সার। প্রেইটারের উপর ছিল আইন বিচারের দায়িত্ব, সেন্সারের উপর ছিল একই সঙ্গে জনগণনা এবং রেজিস্ট্রার হিসাবে তিনি কাজ করতেন, প্লাস রাজস্ব শাসন তিনি নির্বাহ করতেন। এরপরে জনসাধারণেরও কিন্তু একটা ভূমিকায় অ্যাসেম্বলিতে পাচ্ছি, তারা অ্যাসেম্বলিতে ম্যাজিস্ট্রেট নির্বাচন করছেন। আর তারা কিন্তু কোনো বিষয়ে যে আলোচনা করতে পারত এমন নয়, তাদের সামনে যা বিল দিত ধরে উপস্থাপিত করা হতো তারা সেটা গ্রহণ করতেন বা বর্জন করতেন, অর্থাৎ নাকচ করতেন। এছাড়া যুদ্ধ, শান্তি প্রভৃতি বিষয়েও তারা একটা সিদ্ধান্ত নিতে পারত, যদিও এগুলো বেশিরভাগই ছিল থিওরিটিক্যাল, বেশি ক্ষমতাই ছিল কিন্তু এই পেট্রিশিয়ানদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলোচনায় পেট্রিশিয়ান প্লেবিয়ান দুটো গুরুত্বপূর্ণ শ্রেণী। এই পেট্রিশিয়ানরা সেনেটের ভেতরে
একটা বিরাট রাজনৈতিক ক্ষমতা তারা পরিচালনা করছেন, তারা কিন্তু সংখ্যায় তারা লঘিষ্ঠ, আর প্লেবিয়ানরাই সংখ্যায় মেজরিটি, কিন্তু তবুও তারা কিন্তু অভিজাত ছিল বলে সমস্ত সরকারি দপ্তরে তাদের প্রবেশাধিকার ছিল এবং তারা সেখানে ইন্টারফেয়ার করতে পারতেন। আর এই যে প্লেবিয়ানরা যেহেতু অনভিজাত ছিল, অর্থবিত্তে কম ছিল, কাজে পেট্রিশিয়ানদের সঙ্গে প্লেবিয়ানদের কোনো সামাজিক সম্বন্ধ হতো না। কিন্তু আস্তে আস্তে প্লেবিয়ানরা বলল আমরাও পেট্রিশিয়ানদের থেকে কম কিসে, তখনই বিবাদ শুরু হলো এবং অবশেষে 287 খ্রিস্টপূর্বাব্দে যখন আইন করে উভয় শ্রেণীকে সমমর্যাদা দেওয়া হলো, তখন এই বিবাদের সমাপ্তি ঘটে এবং এই প্লেবিয়ানরা তাদের জন্য একটা দপ্তর আদায় করে নিতে পেরেছিল 494 খ্রিস্টপূর্বাব্দে। এই দপ্তরটির নামই হচ্ছে ট্রিবিউন অফ দ্য প্লেবস। এর প্রধান কাজ ছিল পেট্রিশিয়ান ম্যাজিস্ট্রেটদের হাত থেকে প্লেবিয়ানদের রক্ষা করা এবং ম্যাজিস্ট্রেটরা যদি কোনো আইন প্রস্তাব আনে তাতে নাকচ করা বা ভেটো দেওয়া। এবং এই পরিবর্তনের যে এলো তাতে কি হলো, এক সময় দেখা গেল একজন প্লেবিয়ানও কিন্তু কনসাল হিসাবে নির্বাচিত হচ্ছে, যাকে বলা হচ্ছে নোভাস হোমো বা নতুন মানুষ। এই নোভাস হোমোর একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। এই যে এত পরিবর্তন হলো তার কি ফলাফল হচ্ছে না, 12 আইন, একটু আগে 12 টেবিল আইন যেটা আমি একটু আগে আলোচনা বলেছি, উল্লেখ করেছি, এই 12 টেবিল আইনের দ্বারা পেট্রিশিয়ানরা আইনকে অন্যায়ভাবে প্রয়োগ করতেন, সেটা বন্ধ করা হলো। এবং তারপরে একটা আইন পাশ হলো যেখানে আগে আগে ঋণ পরিশোধ করতে না পারলে রোমের স্বাধীন নাগরিককেও কৃতদাস করে দেওয়া হতো, সেই নিষ্ঠুর প্রথা বন্ধ হলো। তাছাড়া সরকারি জমি বন্টনের বিষয়টিও গুরুত্ব পেল, যে সবাই যাতে সমানভাবে জমি পায়। এবং কি আইন জারি করা হলো না, লেগেস লিসিনা সেক্সটিয়া। এই আইনের দ্বারা যে নিয়মটা করা হলো এজার পাবলিকাস, অর্থাৎ যেসব জমিতে ব্যক্তিগত মালিকানা নেই তার দখলি সত্ত্ব যেন সরকার কর্তৃক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। আরেকটা কি আইন করা হলো, জুস কন্নুবি, অর্থাৎ পেট্রিশিয়ান ও প্লেবিয়ানদের মধ্যে বিবাহ স্বীকৃতি দেওয়া হলো। আর কি হলো, লেক্স আগুলনা, এই আইনের দ্বারা প্লেবিয়ানরা পুরোহিত পদে নিযুক্ত হতে পারবে, এই রূপ স্থির হলো। আর 172 খ্রিস্টপূর্বাব্দে দুজন কনসালের, আগে একজন নেওয়া হতো, এখন দুজন কনসালের মধ্যে দুজনকেই প্লেবিয়ানদের মধ্যে থেকে নির্বাচন করার একটা প্রথা আমরা দেখতে পাচ্ছি আইনের দ্বারা সিদ্ধ হচ্ছে। তা এই যে 287 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা কি দেখলাম, 287 খ্রিস্টপূর্বাব্দ থেকে আইন করে বাধ্যতামূলক করা হলো যে সরকার এই কনসিলিয়াম প্লেবিয়াসের কোনো সিদ্ধান্তকে কিন্তু নাকচ করতে পারবে না। তাহলে বাধ্যতামূলক করা হলো এই কনসিলিয়াম প্লেবিয়াসের সিদ্ধান্ত এবং তারা নিজেদের ট্রিবিউন বা আধিকারিক নির্বাচন করার যে অধিকার পেলেন এবং যে কোনো ম্যাজিস্ট্রেটের কাজের বিরুদ্ধে ভেটো দানের অধিকার পেলেন। এই যে একজন ট্রিবিউন বা আধিকারিকের ইমেজ আমি তুলে ধরেছি। তা এই যে এত যে সাংবিধানিক পরিবর্তন হলো তার দ্বারা কিন্তু এই সিনেটের অভিজাতদের বা সেনেটোরিয়াল যে অ্যারিস্টোক্রেটিক সিস্টেমে কিন্তু কোনো মানে টলানো গেল না, তাদের কিন্তু কোনো ক্ষমতা বিনষ্ট হলো না, বরং কি দেখা গেল যে বিভিন্ন স্থান তারা যখন একের পর এক প্রজাতন্ত্রের শেষ পর্যায়ে আরো অধিক ভূখণ্ড যখন তারা জয় করছে, যুদ্ধবন্দীদের দেশে এনে অভিজাতরা তাদেরকে কৃতদাসে পরিণত করছে এবং এই যে যাদেরকে বিজিত করছে তাদের ভূমি থেকে তারা অর্থ সংগ্রহ করছে
এবং বিজিত যে সমস্ত অঞ্চল থেকে যারা লুণ্ঠিত দ্রব্য থেকে তারা অর্থ লাভ করে আরো ধনী হয়ে উঠছে। ফলে কি হচ্ছে, আবার একটা সমস্যা তৈরি হচ্ছে, আবার একটা বিবাদের জন্ম হচ্ছে প্লেবিয়ান পেট্রিশিয়ানদের মধ্যে। এবং এই যে গুম্মাধিকারীরা, প্রথমে অ্যারিস্টোক্রেটিক ক্লাস, তারপরেই গুম্মাধিকারী বা জমিদাররা, তারা কি করছে, একাধিক কৃতদাসকে তাদের জমিতে নিযুক্ত করছে এবং এই উপলক্ষে তারা একটা গ্রামীণ প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে সেখানে। এইটাকে বলা হচ্ছে ল্যাটিফান্ডিয়া, যে তারা তাদের নিজেদের যে জমিদারি ল্যাটিফান্ডিয়া, এই গ্রামীণ যে ইয়ের মধ্যে তারা কৃতদাসদেরকে তারা কর্মে নিযুক্ত করছে। কিন্তু এই যে পরিবর্তনগুলো হচ্ছে, অভিজাতরা আরো বেশি অর্থবান হয়ে যাচ্ছে, তার ফলে কি দেখছি আমরা, যে সাধারণ মানুষের আর্থিক অবস্থার কিন্তু অবনমন হচ্ছে। এবং এই যুদ্ধে যেসব সৈন্যরা যেত তার মধ্যে অনেক কৃষকরা ছিল, সেই কৃষকরা মৃত্যুর পরে অভিজাতরা তাদের জমিকে হস্তগত করছে। যারাও বা ফিরে আসছে তারা এসে দেখছে যে তাদের জমি অভিজাতরা নিয়ে নিয়েছে। ফলে তাদের কৃষকদের মধ্যে একটা তীব্র অসন্তোষ সৃষ্টি হচ্ছে। এইরকম যখন অবস্থা, কৃষকদের ফেভারে এগিয়ে এলেন গ্রাচি ব্রাদার্স। টাইবেরিয়াস এবং গেইয়াস, এই দুইজন ভাই, তারা যখন ট্রিবিউন রূপে রোমান প্রজাতন্ত্রের দায়িত্বভার গ্রহণ করলেন, এই দুই ভাইকে একত্রে গ্রাচি ব্রাদার্স বলা হতো। তারা কিন্তু অনেক কাজ করেছিলেন সাধারণ মানুষের স্বার্থের জন্য। প্রথমেই তারা কি করলেন, আইন করলেন, আইন করে ভূমি সংস্কার করলেন এবং বলা হলো যে অভিজাতরা যে অতিরিক্ত সম্পত্তি যারা সেটা নিয়েছে, তারা সেটা দরিদ্র সৈনিকদের মধ্যে বন্টন করে দিতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে অভিজাতরা বা জমিদাররা তার বিরুদ্ধে গেলেন, সেনেট বিরুদ্ধে গেল, টাইবেরিয়াসকে হত্যা করা হলো। তারপরে টাইবেরিয়াসের পরে তার যে ভ্রাতা গেইয়াসও বেশ কিছু সংস্কার করেছিলেন, প্রাদেশিক শাসন ব্যবস্থা সংস্কার, কর ব্যবস্থার সংস্কার, বিচার ও ভূমি সংস্কার করেছিলেন। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন, এই যে আমাদের সরকার থেকে আমরা দেখলাম কি, যে আমি জাস্ট একটা তুলনা দিচ্ছি, যখন করোনার সময় যখন একটা বিপর্যস্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, বহু মানুষের চাকরি গিয়েছিল, অনেক যে সমস্ত দরিদ্র মানুষ কাজ হারিয়েছিল, তখন কি করেছিল, সরকার থেকে বিনামূল্যে, কেন্দ্রীয় সরকার থেকে বিনামূল্যে যে চাল দেওয়া হয়েছিল এবং সেটা বিভিন্ন স্টেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে সমস্ত মানুষ, স্টেটের মানুষরাও যাতে, দরিদ্র মানুষরাও যাতে তার যে বেনিফিটটা সেটা নিতে পারে। আবার এখন আমরা দেখতে পাচ্ছি যে পুজোর সময় রেশনিং যে ব্যবস্থা, সেখানে খুব কম দামে, যেমন আমরা এর আগে দেখেছি যে 2 টাকা মূল্যে চাল দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে শস্য। ঠিক এখন যেরকম পুজো উপলক্ষে কিছু কিছু জিনিস সেখানে খাওয়ার জিনিস, যেমন ডাল, তারপরে ময়দা, এগুলো খুব যা বাজারে দাম তার থেকে কম দামে রেশনের দোকানে পাওয়া যাচ্ছে। ঠিক সেই রকম দেখুন, সেই যুগে দরিদ্র নাগরিকদের স্বল্প মূল্যে শস্য সরবরাহের উপরে গ্রাচি ব্রাদার্স গুরুত্ব দিয়েছিলেন। আর তিনি কি বলেছিলেন এই গেইয়াস, তিনি বলেছিলেন যে যেসব ইটালিয়ানরা আমাদের মানে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছে, প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকেও রোমান নাগরিকত্ব দান করো। কিন্তু এই স্বার্থের সংঘাতে তিনি নিহত হলেন এবং এরপরে কৃষকরা ভীষণ বিক্ষুব্ধ হয়ে গেল এবং কৃষক বিক্ষোভ চরম আকার ধারণ করলো, কারণ তাদের স্বার্থ পূর্ণ হলো এই গ্রাচি ব্রাদার্সদের মৃত্যুর পর। একইভাবে যেসব সৈন্যরা তারা যে যেতেন, যে নিজের জীবন বিপন্ন করে তারা
দেশের জন্য লড়াই করতে যেতেন, তাদের এভাবে জমিকে কেন্দ্র করেও কিন্তু এই অভিজাতরা তাদেরও জমিকে তারা কেড়ে নিতেন, এবং তার ফলে জমি অধিকারকে কেন্দ্র করে সৈন্যদের মধ্যে ক্ষোভ সঞ্চার হলো, এবং তারা একজন সুযোগ্য নেতার অপেক্ষা করতে লাগলেন যিনি তাদেরকে এই দাবিটা পাইয়ে দিতে পারবেন। তো এই যে এই মতো অবস্থায় গেইয়াস মারিয়াস এবং লুসিয়াস সাল্লা, এই দুই জেনারেল, তারা নির্ভর করতে শুরু করলো তাদের দাবি পূরণের জন্য। এবং সাল্লা কিন্তু এই যে সৈন্যদের যাতে উন্নতি হয় সামরিক বাহিনী, তার জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। তো এই যে অবস্থা, একটা বিশৃঙ্খলা, সেনারা তখন যখন দেখলো যে আমাদের দাবি পূরণ করতে হবে এবং তার জন্য তারা বিদ্রোহের পথ গ্রহণ করল। তাহলে কৃষকরা বিদ্রোহ করছে, সৈন্যরা বিদ্রোহ করছে, এবং পাশাপাশি নগরে যে দরিদ্ররা বাস করত তারাও বিদ্রোহ করছে। প্রলেতারিয়েটরা, যে নিঃসম্বল যারা নাগরিক, তারাও কি করছে? বিদ্রোহ করছে। আর ওদিকে কৃষকরা তো জমি হারিয়ে ফেলছে, কৃষকরা জমি হারিয়ে তারা সমস্ত নগরে এসে সমবেত হয়েছে, তারপরে নগরের একটা আরো চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে। তাহলে প্রলেতারিয়েটদের সংখ্যা বাড়ছে। তো এইরকম যখন দুর্দিন, তখন স্থির করা হলো সর্বপ্রথম যে বিনামূল্যে শস্য বিতরণ করা হবে কৃষকদের মধ্যে। এই যে কৃষক এবং দেখুন এই যে প্রলেতারিয়েটরা, তারা বিক্ষোভ জানাচ্ছে। তাহলে এই যে প্রলেতারিয়েট বা সর্বহারা, তারা যখন বিদ্রোহী হয়ে উঠলো, তাদের সমর্থনে রোমান জেনারেল পম্পি দি গ্রেট ক্ষমতায় এলেন 48 খ্রিস্টপূর্বাব্দে, এবং তখন একটা সামরিক অভ্যুত্থান হলো, এবং সামরিক অভ্যুত্থান মানে প্রজাতন্ত্রের সংকট। এবং এরপরেই আমরা দেখছি 44 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের উত্থান হচ্ছে। জুলিয়াস সিজার সেনেটের ক্ষমতাকে খর্ব করে দেওয়ার ফলে সেনেট তখন তার বিরুদ্ধে চলে গিয়ে তাকে হত্যার একটা চক্রান্ত করল। তারপরে জুলিয়াস সিজারের হত্যা হলো, তখন মানুষ তখন বিক্ষুব্ধ হয়ে সেনেটকে তখন কি বলল যে আপনারা অগাস্টাসকে কনসাল হিসাবে আপনারা দায়িত্বভার দিন, এবং বাধ্য করা হলো, এবং সেই মতোই অগাস্টাসকে কিন্তু দায়িত্বভার অর্পণ করা হলো। তাহলে আমরা এবার আলাদা করে একটু সামরিক নেতৃবর্গের সম্পর্কে আলোচনা করি, সেখানে হয়তো আবার কিছু রিপিটেশন হবে। আমরা এখানে আবার সাল্লার কথা পাচ্ছি। একটু আগে আমরা কি দেখলাম যে গেইয়াস মারিয়াস এবং লুসিয়াস সাল্লা, তিনি কিন্তু সামরিক বাহিনীর ফেভারে তিনি দাঁড়িয়েছিলেন, এবং সেই রোমান প্রজাতন্ত্রের ইতিহাসে সামরিক সেনাধ্যক্ষ সাল্লার উত্থান গুরুত্বপূর্ণ। এবং তার সময় আমরা কি দেখছি, আবার সেনেটের ক্ষমতা বাড়ছে, আবার ট্রিবিউনের ক্ষমতা খর্ব হচ্ছে। তিনি কিন্তু সৈন্যদের ফেভারে ছিলেন, কিন্তু তিনি সেনেটের শক্তি বৃদ্ধি করছেন এবং ট্রিবিউনের ক্ষমতা খর্ব করছেন। কিন্তু অপর দুই জেনারেল, যে পম্পি দি গ্রেটের কথা এক্ষুনি বললাম, তিনি এবং ক্রাসাস, তারা সাল্লার সংস্কারকে নাকচ করে দিচ্ছেন। এবং এই যে পম্পেই এবং ক্রাসাস, তারা ইতিমধ্যেই 60 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে জুলিয়াস সিজারের সঙ্গে যুক্ত হয়ে তারা ট্রিয়ামভিরেট গঠন করলেন। প্রথম ট্রিয়ামভিরেট বলতে একটা বোর্ড, সেই বোর্ডে 3 জন শাসনকারী ব্যক্তি রয়েছেন, এবং যারা সৈন্য সাধারণ মানুষের সমর্থনে ক্ষমতায় এসেছে। এর ফলে সেনেটের অনেকটা ক্ষমতাহীন হয়ে গেল। কিন্তু ক্রেসাসের মৃত্যুর পর সিজার ও পম্পের মধ্যে দূরত্ব বাড়ল। পম্পে ভয় পেয়ে গেলেন সিজার ক্ষমতা বেশি পেয়ে যাচ্ছে, এবং তখন এরপরে কি হচ্ছে, 44 খ্রিস্টপূর্বাব্দে সিজার
আজীবনের জন্য স্বৈরতান্ত্রিক শাসকের পদ লাভ করছেন। তাহলে তিনি প্রথমে শুরু করেছিলেন কিন্তু একজন পলিটিক্যাল লিডার বা নেতা হিসাবে, কিন্তু তারপরে তিনি স্বৈরতান্ত্রিক ক্ষমতা তার নিজের মধ্যে নিচ্ছেন। কিন্তু শীঘ্রই আমরা দেখছি ক্যাসিয়াস এবং ব্রুটাস সিজারকে হত্যা করছে এবং এরপর মার্ক অ্যান্টনি সিজারের পালিত পুত্র মার্কাস লেপিডাসের সঙ্গে একটা মৈত্রী জোট করছেন, যা দ্বিতীয় ট্রায়ামভিরেট নামে পরিচিত। এর ফলে সেনেট অ্যাসেম্বলি সব নিষ্প্রভ হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মার্ক অ্যান্টনি এবং অক্টেভিয়ান তারা পরস্পর একটা যুদ্ধে জড়িয়ে পড়ছেন এবং অ্যাক্টিয়ামের যুদ্ধে অ্যান্টনি পরাজিত হচ্ছেন, তিনি সুইসাইড করছেন এবং অক্টেভিয়ান তিনি রোমে মানে প্রত্যাবর্তন করে তিনি মহিমান্বিত ব্যক্তি বা অগাস্টাস এই উপাধি গ্রহণ করে তিনি সম্রাট পদে অধিষ্ঠিত হচ্ছেন। কত না কি 29 খ্রিস্টপূর্বাব্দে এইভাবে রোমে প্রজাতন্ত্রের পতন হচ্ছে। তার সময় অনেকটা সময় শান্তি ছিল, যাকে প্যাক্স রোমানা বা প্যাক্স অগাস্টাস বলছে। তিনি ভিক্টোরিয়াস জেনারেল বা প্রিন্সেপ এই যে নানান রকম উপাধি গ্রহণ করেছিলেন। তিনি রাজনৈতিক, সাংবিধানিক, শাসনতান্ত্রিক, সামরিক, সামাজিক, অর্থনৈতিক নানান রকম সংস্কার করেছিলেন। সেনেটকে তিনি প্রথম দিকে তিনি বেশ কিছু ক্ষমতা দিয়েছিলেন এবং কিন্তু পাশাপাশি তিনি ট্রিবিউনের ক্ষমতাকেও রক্ষা করেছিলেন, আবার সামরিক বাহিনীর যথেষ্ট গুরুত্ব বৃদ্ধি করেছিলেন। কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে সেনেট তার পরাক্রম বাড়ছে, সেনেটের ক্ষমতা একেবারে শূন্যতে পরিণত হচ্ছে। আর তিনি কিছু আমলা নতুন তৈরি করেছিলেন, যারা প্রেফেক্টিভ, প্রকিউরেটর, প্রাসিডেস প্রভৃতি উপাধি নিয়েছিলেন। এই আমলাদের স্টাইপেন্ড দেওয়া হতো এবং এরা সম্রাটের প্রতি দায়বদ্ধ ছিল। আর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নাইট গার্ড, 7 কোম্পানি, রাতের পুলিশ, 7 কোম্পানি পাহারাদার বা গার্ড তিনি নিয়োগ করেন। আর যেহেতু মাঝে মাঝে আগুন লাগতো, তো এই পাহারাদাররা অগ্নি নির্বাপক কর্মী এবং পুলিশ হিসাবে কাজ করত। এদেরকে দেখাশোনা করত কে, কারা পরিচালনা করত? ইকুয়েস্ট্রিয়ান প্রিফেক্ট। ইকুয়েস্ট্রিয়ান কাদের বলা হয়? যারা নাইট অর্থাৎ ক্যাভেলরির সঙ্গে বা ঘোড় সওয়ার বা ক্যাভেলরি মানে সৈন্যদের মধ্যে ক্যাভেলরি বাহিনীর সঙ্গে যুক্ত। আর নিজের জন্য তিনি 9 গ্রুপ প্রিটোরিয়ান গার্ড নিযুক্ত করেন। এদের কমান্ডারের সংখ্যা ছিল 5। এইভাবে কি করা হলো? অভিজাতদের ক্ষমতাকে খর্ব করা হলো। তিনি যা প্রক্রিয়া শুরু করেছিলেন তা তার পরবর্তী পর্যায়ে সম্রাট অ্যান্টোনিয়াসের সময়ও সেটা বলবৎ ছিল। ডাক ব্যবস্থা চালু হয়েছিল সেই সময়, প্রাদেশিক শাসকদের বেতন দানের ব্যবস্থা হয়েছিল। আর অগাস্টাস কি করেছিলেন? প্রশিক্ষিত সৈন্যবাহিনী তৈরি করেছিলেন এবং সহস্রাধিক সৈন্যকে তিনি ভূমি দান করেছিলেন এবং জুলিয়াস সিজার যে বেতন ক্রম ঠিক করেছিলেন সৈন্যদের, সেটাই তিনি বজায় রাখেন এই প্রিন্সিপেট বা সম্রাট অগাস্টাস। এবং এই সৈন্যরা যখন রিটায়ার করতেন তখন তারা প্রচুর নগদে তারা অর্থ পেতেন। আর কি, সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের একটা নিয়ম ছিল আগে, সেটা তিনি অপসারণ করেন, সেটা তিনি বন্ধ করেন। আর সাধারণ মানুষকে তিনি খুশি রেখেছিলেন খাদ্য বিতরণ করে। এর মধ্যে খাদ্যের পাশাপাশি তেল, মদ প্রভৃতি ছিল। তাছাড়া গৃহ নির্মাণের এক বৃহৎ প্রকল্প যেহেতু তিনি নিয়েছিলেন, প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছিল। মানুষের নৈতিক চরিত্র তিনি উন্নত করার চেষ্টা করেছিলেন। পরিবার ও ধর্মে গুরুত্ব দিয়েছিলেন। বিবাহ বিচ্ছেদ যাতে বন্ধ হয় তার চেষ্টা করেন। আর অল্প বয়সে বিবাহের উপর জোর দেন, জয়েন্ট ফ্যামিলির উপরে জোর দেন।
আর তার তিনি যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, যে প্যাক্স অগাস্টাস বা প্যাক্স রোমানা, তার ফলে কি ব্যবসা বাণিজ্যের উন্নতি হলো, স্বাভাবিকভাবে করের বোঝা লাঘব হলো, জলদস্যুদের উপদ্রব বন্ধ হওয়ার জন্য বণিকরা নিরুপদ্রবে বাণিজ্য করতে পারলো, মুদ্রা ব্যবস্থার সংস্কার হলো, ম্যানুফ্যাকচারিং ব্যবস্থার উন্নতি হলো। কিন্তু কিছুটা পরিমাণে সেটা সেই সম্পদটা ধনীদের কুক্ষিগত হওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। আর এই যে ল্যাটিফান্ডিয়ার কথা তো আমি আগেই বলেছি। আর বিদেশ নীতি তিনি কি নিয়েছিলেন? তিনি ড্যানিউবের দক্ষিণ পশ্চিম অঞ্চল জয় করে স্বর্ণখনি দখল করে প্রভূত স্বর্ণ তার হাতে আসে। এশিয়ার সীমান্ত তিনি বৃদ্ধি করেছিলেন, কিন্তু জার্মানদের হাতে পরাস্ত হয়ে তিনি রোমে যে জার্মানির দিকের সীমান্ত সেটা রাইন ও ড্যানিউব অঞ্চলে সীমিত রাখেন। আর অগাস্টাস ছিলেন জুলিও ক্লডিয়ান বংশীয়। এই পরিবারের শেষ সম্রাট ছিলেন নেরো, যার সম্পর্কে আমরা জানি রোম জ্বলছে কিন্তু নেরো তিনি বীণা বাজাচ্ছেন। এরপরে এই যে নেরোর একটা ছবি তুলে ধরেছি। এরপরে ফ্লেভিয়ান বংশ আসে, যার প্রতিষ্ঠাতা ভেসপাসিয়ান। শেষ সম্রাট, এই বংশের শেষ সম্রাট ছিলেন ডোমিসিয়ান। তাকে অপসারিত করে সেনেট নার্ভাকে সিংহাসনে আনেন। এইভাবে 5 জন রাজা 96 থেকে 180 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেছিল। কিন্তু তারপরেই তৃতীয় খ্রিস্টাব্দ, রোমের সংকটময় কাল। এই সময় প্রায় 50 জন রাজ সম্রাট 235 থেকে 284 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। বারবার ফ্রাং, গথ, অ্যালামনি প্রভৃতি উপজাতি আক্রমণ করে, মহামারী দেখা দেয়। এবং এই পরিস্থিতিতে 284 খ্রিস্টাব্দে ডায়োক্লেটিয়ান তিনি ক্ষমতায় এসে কিন্তু কিছুটা হলেও শান্তি প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীকে তিনি যথেষ্ট সুবিধা দিয়েছিলেন। শাসনের সুবিধার্থে সাম্রাজ্যকে 4টি অঞ্চলে ভাগ করেছিলেন। প্রত্যেকটি ভাগে একজন পৃথক সম্রাট নির্বাচন করেন তিনি। আর 4 ব্যক্তির শাসন বা টেট্রার্কি প্রতিষ্ঠা করেন। আর তিনি কো এম্পারার বা সহযোগী সম্রাট এই সিস্টেমটা চালু করেছিলেন এবং ম্যাক্সিমিয়ানকে যে কো এম্পারার নির্বাচন করেন। কিন্তু তারপরে আবার গৃহযুদ্ধ শুরু হলো। এইটাকে কাজে লাগিয়ে প্রথম কনস্ট্যান্টাইন তিনি ক্ষমতায় এলেন। তিনি এসেই প্রথম কি কাজ করলেন? তার রাজধানী তিনি রোম থেকে বাইজেন্টিয়ামে নিয়ে গেলেন, নাম দিলেন কনস্ট্যান্টিনোপল। এটাই কিন্তু ইস্টার্ন রোমান এম্পায়ারের যে রাজধানী ছিল। আর তিনি এই কি করেছিলেন? তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, যা পরবর্তীকালে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা পায়। আর সম্রাট থিওডোসিয়াস ছিলেন অবিভক্ত রোম সাম্রাজ্যের শেষ সম্রাট। তারপরেই তো বারবারিক অভিযান হতে থাকে একের পর এক। 476 খ্রিস্টাব্দে ভ্যান্ডালদের আক্রমণে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয়, যখন পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাস ক্ষমতাচ্যুত হন এবং এই পশ্চিম রোমান সাম্রাজ্যের যে রাজধানী রোম, তার পতনের সঙ্গে সঙ্গে কিন্তু রোমান ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি এই রোম সাম্রাজ্যের রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা হলে আপনারা জ্ঞান আহরণ করেছেন। নমস্কার।